ইলেকট্রোকেমিস্ট্রিতে আমাদের অ্যাকচুয়ালি মেইন ডিসকাশন যা যা করার ছিল এগুলো সবই শেষ। এখন জাস্ট তোমার কিছু ব্যাটারি, তারপর হচ্ছে কিছু স্পেশাল ইলেকট্রোকেমিক্যাল সেল, এগুলোর ব্যাপারে পড়তে হবে। সো আমরা ফার্স্টে ইলেকট্রোকেমিক্যাল সেল কি এগুলো তো বুঝি, বাট এখন ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্লাসিফিকেশনটা আর একটু ডিটেলসে দেখব। সো ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেলস অ্যাকচুয়ালি দুইটা ক্লাসিফিকেশনে ডিভাইড করা যায়। একটা হচ্ছে তোমার সিঙ্গেল কম্পার্টমেন্ট, আমরা এটা পড়ি নাই, আমরা মেনলি ডাবল কম্পার্টমেন্টটাই পড়ছি। সিঙ্গেল কম্পার্টমেন্ট বা সিঙ্গেল চেম্বার, আর এটা হচ্ছে ডাবল কম্পার্টমেন্ট বা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট। সো ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে যেখানে তোমার রিডক্স রিয়াকশনের মাধ্যমে কারেন্ট এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করা হয়। অ্যান্ড তোমার ইলেকট্রোকেমিক্যাল সেলের সবচেয়ে কমন দুইটা এক্সাম্পল হচ্ছে এরকম, একটা হচ্ছে তোমার গ্যালভানিক সেল, আচ্ছা সরি, একটা হচ্ছে তোমার ড্যানিয়েল সেল, ড্যানিয়েল কোষ বা ড্যানিয়েল সেল, আর আরেকটা হচ্ছে ড্রাই সেল। এখানে এই ডাবল কম্পার্টমেন্টেরই একটা এক্সাম্পল এই ড্যানিয়েল সেল। আমরা ইউজুয়ালি যেগুলোকে ডাবল কম্পার্টমেন্ট বলি সেগুলো হচ্ছে ড্যানিয়েল সেল, আর এই সিঙ্গেল কম্পার্টমেন্টের একটা এক্সাম্পল হচ্ছে ড্রাই সেল, বা যেগুলো আমরা ডে টু ডে লাইফে ব্যাটারি হিসেবে ইউজ করি, ড্রাই সেল ব্যাটারি। ওকে, এখন এই ড্যানিয়েল সেলের আরেকটা নাম হচ্ছে তোমার গ্যালভানিক সেল। এটা একটা নাম হচ্ছে গ্যালভানিক সেল। ওকে, আচ্ছা, এখন এই ইলেকট্রোকেমিক্যাল সেল বেসিক্যালি এই দুই টাইপের। আমরা এইটা অলরেডি কয়েকবার দেখছি যে ওই যে তাদের মধ্যে একটা সল্ট ব্রিজ থাকে, একটা অ্যানোড থাকে, একটা ক্যাথোড থাকে, অ্যান্ড দুইটা অ্যানোড আর ক্যাথোডকে তাদের রেসপেক্টিভ যে সল্টের সলিউশন সেটার মধ্যে যদি রাখা হয় তখন ওইখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় অ্যান্ড কারেন্ট এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হয়। সিঙ্গেল কম্পার্টমেন্টটা আমরা আজকে দেখব। ওকে, আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল সেলের এইটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন। আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে যে ওদের স্পন্টেনিটির উপর ডিপেন্ড করে ওদেরকে দুইটা ক্লাসিফিকেশনে আনা যায়। এটার উপর বেস করে ওদেরকে ফার্স্টের টাইপটায় আনা যায় হচ্ছে প্রাইমারি সেল। ফার্স্টের টাইপটাকে বলা হয় প্রাইমারি সেল। যেমন এটার এক্সাম্পল হচ্ছে তোমার এই যে এইখানে যে দুইটা লিখছি, ড্রাই সেল, তারপর গ্যালভানিক সেল ইটসেট্রা। আর সেকেন্ড টাইপটা হচ্ছে সেকেন্ডারি সেল। সেকেন্ডারি সেলের একটা সুবিধা হচ্ছে যে এই সেকেন্ডারি সেলগুলা এনার্জি স্টোর করে রাখতে পারে, মানে এগুলো স্টোরেজ হিসেবে কাজ করতে পারে। ওকে, যেমন এটার এক্সাম্পল হচ্ছে লিড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, এটা আমরা পড়ব সামনে, লিড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। তারপর আরেকটা হচ্ছে নিকেল অক্সাইড, তারপর আরেকটা হচ্ছে লিথিয়াম আয়ন, ইটসেট্রা। সো এগুলো হচ্ছে স্পন্টেনিটির উপর বেস করে ওদেরকে দুইটা ক্লাসিফিকেশনে আনা যায়। আচ্ছা, সো ক্রোমিয়াম ব্যাটারি, ক্রোমিয়াম ব্যাটারি, ক্রোমিয়াম ব্যাটারি তো আমি কখনো শুনি নাই। মানে ক্রোমিয়াম তো ইউজ করা হয় ওই ড্রাই সেলের ভিতরেও তো ক্রোমিয়াম থাকে, বাট ক্রোমিয়াম ব্যাটারি নামে আলাদা ব্যাটারি আমি ঠিক মনে করতে পারতেছি না। ওকে, আচ্ছা, এখন আমরা এই ডাবল কম্পার্টমেন্টটা আর দেখবো না, কারণ এটা অলরেডি দেখছি আমরা নার্নস্ট ইকুয়েশনেও এই ডাবল কম্পার্টমেন্টেরই ম্যাথ দেখছি। সো এখন হচ্ছে আমরা এই সিঙ্গেল কম্পার্টমেন্টটার ডিটেলস দেখব। সিঙ্গেল কম্পার্টমেন্ট হচ্ছে আমরা যেগুলো ব্যাটারি হিসেবে ইউজ করি, পেন্সিল ব্যাটারি হিসেবে ইউজ করি সেগুলো সিঙ্গেল কম্পার্টমেন্ট বা ড্রাই সেল।
সো এই ড্রাই সেল ব্যাটারিগুলো এরকম যে এখানে জাস্ট একটাই কম্পার্টমেন্ট থাকবে, এখানে জাস্ট এরকম একটা কম্পার্টমেন্ট, অ্যান্ড এটার ভিতরে অ্যাকচুয়ালি অনেক কিছু থাকে। এখানে একদম এই যে বাইরে যেই জিনিসটা থাকে, মানে এই যে কম্পার্টমেন্টটা আমরা দেখতেছি, এটার ভিতরে হচ্ছে ফার্স্ট অফ অল একটা ক্যাথোড থাকবে। আমরা জানি যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে একটা ক্যাথোড আর একটা অ্যানোড থাকে। সো এখানে একটা ক্যাথোড এরকম, এই ক্যাথোডটা হচ্ছে যে এখানে যে ক্যাথোডটা দেখতেছো, সো এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এন্ড এই ক্যাথোডটা হচ্ছে কার্বন দিয়ে বানানো, কার্বনের ক্যাথোড। ওকে, আর এই যে বাইরে যেটা দেখতেছো এটা হচ্ছে জিঙ্ক দিয়ে বানানো, মানে এই যে পটটা দেখতেছো, মানে এই কম্পার্টমেন্টটাতে দেখতেছো, এটা হচ্ছে জিঙ্ক দিয়ে বানানো, অ্যান্ড এটা হচ্ছে অ্যানোড। এই পুরো ইয়াটাই হচ্ছে অ্যানোড, মানে এটা মাইনাস হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, এবার এই ক্যাথোডটা এখানে কার্বনের, মানে কার্বন বা কয়লা বলতে পারো, কয়লার গুঁড়া দিয়ে এখানে ইয়া করা থাকে, মানে এখানে এটা কয়লার গুঁড়া দিয়ে এই কার্বনটা একটা লেয়ার দিয়ে ঢাকা থাকে। এটা হচ্ছে কার্বনের গুঁড়া বা কার্বন পাউডার, এন্ড এই কার্বন পাউডারের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডও থাকে। ওকে, আর এর পাশাপাশি দেখো একটা ব্যাটারি তো একটা লেয়ার দিয়ে ইয়া করা থাকবে। সো এখানে অ্যাকচুয়ালি একটা পেপারের বা অন্য কোনো ম্যাটেরিয়ালের একটা এখানে একটা লেয়ার থাকে যাতে ওই অ্যানোডটা সেফ থাকে। এটা হচ্ছে জাস্ট একটা র্যাপার। আর এর পাশাপাশি এখানে এই যে কার্বনের গুঁড়া দেখতেছো সেটার পাশে এখানে এক ধরনের তোমার এখানে এক ধরনের পেস্ট রাখা থাকে এই জায়গাতে, এই অ্যানোড আর কার্বনের গুঁড়ার মাঝখানে। এই জায়গাতে থাকে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, মানে কয়েক ধরনের সল্ট থাকে, অ্যান্ড এখানে একটু ওয়াটারও থাকে। সো এগুলো ইউজ করে একটা পেস্ট বানানো হয়, সেই পেস্টটা এখানে থাকে। সো এই হচ্ছে আমাদের একটা নর্মাল ড্রাই সেল। অ্যান্ড এই ড্রাই সেলে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে একটা তোমার এখান দিয়ে একটা, মানে এই জায়গাটা একটু ইয়া করে আটকায় দেওয়া থাকে। তুমি দেখবা যে জাস্ট ওই ক্যাথোডের একটা পোর্শন বাইরে বের হয়ে থাকে। সো এই জায়গাটা এরকম আটকায় দেওয়া থাকে, আর এটা হচ্ছে আমাদের সেই ক্যাথোডের উপরের পোর্শনটা। ওকে, সো যখন একটা ব্যাটারি ইউজ করা হয় এইটা আর এই সাইডটা কানেক্ট করা হয়। সো এখানে রিয়াকশন হিসেবে কি কাজ করতেছে বা কোন জিনিসটা কিসের রোল প্লে করতেছে, তো এখানে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা হচ্ছে একটা অক্সিডাইজার, এটা হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজার হিসেবে কাজ করে। আর এর পাশাপাশি এখানে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর এই যে জিঙ্ক ক্লোরাইডের যে পেস্ট, সেইটা হচ্ছে তোমার এই পেস্টটার জন্য ইলেকট্রিসিটি প্রোডাকশনটা বেশ ইজিয়ার হয়। এটাকে বলা হয় তোমার, এটার নামটা হচ্ছে আচ্ছা, এটা একটা নাম আছে, আমার ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না, বাট এটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রোডাকশনটাকে বেশ ইজি করে, এর জন্য এই পেস্টটা দেওয়া। ওকে, আর এখানে যে কার্বনের গুঁড়া ইউজ করার রিজন হচ্ছে যে এই কার্বনের গুঁড়া যদি আমি এখানে দেই তখন এই টোটাল সারফেস এরিয়াটা অনেক ইনক্রিজড হয়। এটা ইউজ করা হয় সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য, মানে ক্যাথোডের সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য। increases surface area of cathode. আর এরকম একটা ব্যাটারিতে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্সটা 1.4 থেকে 1.5 ভোল্টের মধ্যে হয়। এরকম ব্যাটারিগুলো এর থেকে বেশি ভোল্টেজ অ্যাকচুয়ালি তোমার সাপ্লাই দিতে পারে না।
সো এখানে রিয়াকশনটা আমরা দেখি, এখানে কীরকম রিয়াকশন হবে। সো অ্যানোডের রিয়াকশনটা আগে দেখব। অ্যানোডে আমরা জানি অক্সিডেশন হয়, আর অ্যানোডে আছে হচ্ছে জিঙ্ক। সো এই জিঙ্ক সলিড এটা দুইটা ইলেকট্রনকে রিলিজ করে দিয়ে জিঙ্ক 2+ আয়ন ফর্ম করবে। আর ক্যাথোডের রিয়াকশনটা হচ্ছে ওইখানে একটা রিডাকশন হবে। সো ক্যাথোডের রিডাকশনটা একটু আলাদা। এখানে ক্যাথোডটা যদিও কার্বনের, বাট অ্যাকচুয়ালি ক্যাথোডে তোমার রিডিউসড হয় হচ্ছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখতেছো, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের NH4+। ওকে, কারণ কার্বন তো আর মেটাল না, কার্বন হচ্ছে এখানে ক্যাথোড হিসেবে কাজ করে, বাট এখানে রিডিউসটা হয় হচ্ছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে পেস্টটা দেওয়া আছে সেই, মানে এই পেস্ট থেকে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের NH4 গুলা এই ক্যাথোডে গিয়ে রিডিউসড হয়, মানে ইলেকট্রন রিসিভ করে তারা রিডিউসড হয়। সো এখানে ক্যাথোডে 2NH4+ প্লাস 2 ইলেকট্রন, তারা মিলে দুইটা অ্যামোনিয়া গ্যাস 2NH3 গ্যাস প্রডিউস করে, আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। সো ওভারঅল আমার পুরো সেলের রিয়াকশন হচ্ছে জিঙ্ক সলিড প্লাস 2NH4+ অ্যাকুয়াস, জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস 2NH3 গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস। আর এই যে হাইড্রোজেন গ্যাসটা, আমরা ওই যে বলছিলাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজার। সো এই হাইড্রোজেন গ্যাসটা ওই স্ট্রং অক্সিডাইজার দিয়ে অক্সিডাইজড হয়ে ওয়াটার প্রডিউস করে। সো MnO2 এটা এই হাইড্রোজেনের সাথে রিয়্যাক্ট করে Mn2O3 আর ওয়াটার ফর্ম করে। এটাকে ব্যালেন্স করি। অ্যামোনিয়া গ্যাসটা অ্যাকচুয়ালি ওইটার ভিতরেই থাকে। ওকে, একসময় অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হইতে হইতে তোমার এই পেস্টটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন তোমার এই সেলটা হচ্ছে ডেড, বুঝতে পারছো? আর এখানে একদম এটা তো কমপ্লিটলি থাকে না, ওইটা বের হয়ে আসার জায়গা থাকে, বুঝতে পারছো? এটা একদম কমপ্লিটলি এয়ারটাইট থাকে না, হালকা হলেও ওই গ্যাসগুলো বাইরে চলে আসার চান্স পায়, বুঝছি? আচ্ছা, এখন এখানে তোমার Mn2O3 প্লাস H2O এটা আছে। সো এখানে একটু এটা ব্যালেন্স করে লিখি, এটা 2, এটা হচ্ছে তাহলে এটাও 2, আর হ্যাঁ এই তো ঠিক আছে। ওকে, সো এরকম একটা রিয়াকশন হয় এরপর। ওকে, আর এটার সেল ডায়াগ্রামটা কেমন MCQতে আসে প্রচুর, ড্রাই সেলের সেল ডায়াগ্রাম খুবই ইম্পর্টেন্ট। যে এখানে অ্যানোডে হচ্ছে জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2+ ফর্ম হচ্ছে, আর এখানে কিন্তু কোনো ধরনের সল্ট ব্রিজ নাই, দ্যাটস ওয়াই আমরা এটাকে একটা বার দিব। আর এখানে 2NH4+ অ্যাকুয়াস, সে ফর্ম করতেছে কি 2NH3 অ্যাকুয়াস প্লাস হাইড্রোজেন, মানে দুইটা জিনিস প্রডিউস করতেছে। ও হ্যাঁ সরি, হচ্ছে NH3 গ্যাস। NH3 গ্যাসটা আসলে ওই ভিতরে ডিজলভড অবস্থায় থাকে ওয়াটারের সাথে, এই যে ওয়াটারগুলো, আর কিছু NH3 গ্যাস বাইরেও চলে আসে। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হই, টাইম শেষ। সেল ডায়াগ্রামটা দেখতে এরকম, যে এখানে এটা হচ্ছে অ্যানোড পোর্শন, এটা হচ্ছে ক্যাথোড পোর্শন। আচ্ছা, সো ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে এই বেসিক্যালি এই দুই টাইপেরই। আর আচ্ছা, এখানে ইলেকট্রোকেমিক্যাল সেলের আরেক ধরনের সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল আছে, যেমন এই ড্রাই সেল হচ্ছে একটা সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল। সিঙ্গেল কম্পার্টমেন্ট সেলের আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম, যেটাকে আমরা ভোল্টাইক সেল বলি। সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল, এখানে হেডিং দাও সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল, বাট এটা হচ্ছে তোমার ড্রাই সেলের মতো না। সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল, এটার নাম হচ্ছে ভোল্টাইক সেল। সো
সো এই সেলটা কীরকম, এখানে অ্যাকচুয়ালি ওই নর্মালি আমরা যেরকম গ্যালভানিক সেল দেখি সেটার মতোই, বাট এখানে কম্পার্টমেন্ট একটা, আর এখানে আমরা দুইটা আলাদা আলাদা মেটালের ইলেকট্রোড রাখবো। যেমন এটা হচ্ছে একটা জিঙ্ক অ্যানোড, আর এটা হচ্ছে একটা কপার ক্যাথোড। বাট এখানে আমরা এই সলিউশন হিসেবে আমরা আগে কি দেখতাম, দুইটাকে আলাদা আলাদা ইসে রাখতে হইতো, যেখানে দুইজনের রেসপেক্টিভ সল্টের সলিউশন রাখতে হতো। বাট এখানে আমরা সলিউশন হিসেবে এদের সল্ট না রেখে এখানে আমরা সালফিউরিক অ্যাসিড দিব। ওকে, সো এটা হচ্ছে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। অ্যান্ড সালফিউরিক অ্যাসিড এখানে সলিউশনে কীরকম থাকবে, আমি এটাকে এইভাবে না লিখে একবারে কীভাবে লিখতে পারি, যেখানে H+ আর সালফেট 2- আয়ন হিসেবে ওরা থাকবে, মানে 2H+ এগুলো থাকবে, আর সালফেট 2- অ্যানায়ন থাকবে। ওকে, আর এখানে জিঙ্ক হচ্ছে অ্যানোড, কপার হচ্ছে ক্যাথোড। সো আমরা যেটা করব, এই দুইটাকে যদি এখন আমরা কানেক্ট করি আর এখানে যদি একটা ভোল্ট মিটার লাগাই, তাহলে আমরা দেখব যে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, জিঙ্ক হচ্ছে এখানে অ্যানোডের মতো কাজ করবে আগের মতোই মাইনাস, আর কপার হচ্ছে এখানে ক্যাথোডের মতো কাজ করবে আগের মতোই প্লাস। ওকে, সো এটাকে বলা হয় একটা ভোল্টাইক সেল। এখানে রিয়াকশনটা কীরকম হচ্ছে সেটা দেখি। সো এখানে এই জিঙ্ক হচ্ছে কি আমাদের অ্যানোড, আর কপার হচ্ছে ক্যাথোড। সো আমরা ফার্স্টে অ্যানোড অক্সিডেশনটা দেখি, অ্যানোড রিয়াকশনটা দেখি। অ্যানোডে হচ্ছে অক্সিডেশন হয়, সো অ্যানোডে কে অক্সিডাইজড হবে, এখানে সলিউশনে আসা হচ্ছে এরা। সো অ্যানোডে অক্সিডেশন করার জন্য কে যাবে, দেখো এই সালফেট 2- তাই না, এই সালফেট 2- এই অ্যানোডে, আচ্ছা দাঁড়াও, উল্টা বললাম তো, সরি। এখানে হচ্ছে অ্যানোডে অক্সিডেশন হবে আর কপারে হচ্ছে রিডাকশন হবে। সো অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। সো এখানে এই যে জিঙ্কের যে সলিড পোর্শনগুলো আছে তারা কি করবে, এখান থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ কনভার্ট হবে, আর কপারে কি হবে দেখো, এখন কপারে তো অ্যাকচুয়ালি রিডাকশন হবে, বাট এখানে সলিউশনে তো কপার 2+ নাই, যেটা এখানে গিয়ে রিডাকশন হবে সেটা তো নাই। সো সলিউশনে আমার ক্যাটায়ন আছে কোনটা, 2H+। সো এই H+ গুলো এখানে গিয়ে রিডিউসড হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে যেটা হয়, এই যে জিঙ্কের যে অ্যানোডটা আছে, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি কোথায় চলে আসবে, এই সলিউশনে চলে আসবে। ওই দুইটা ইলেকট্রন সে ছাড়বে কোথায়, এই ইলেকট্রনের মধ্যে। সো ওই ইলেকট্রনে এগুলো কি এক্সেস ইলেকট্রন হিসেবে থেকে যাবে, আর ওই ইলেকট্রনগুলো এদিক দিয়ে ফ্লো হবে, ফ্লো হয়ে এই কপারে চলে আসবে, আর ওই ফ্লোটাই হচ্ছে এখানে একটা কারেন্ট ফ্লো ক্রিয়েট করতেছে। আর এই ইলেকট্রনগুলো এই কপারের গা থেকে, এই কপার ক্যাথোডের গা থেকে এই 2H+ রিসিভ করে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট করতেছে, নিজেকে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট করতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের সিম্পল একটা সিঙ্গেল কম্পার্টমেন্টের ভোল্টাইক সেল। সো এখানে আমার সেল রিয়াকশনটা কীরকম, জিঙ্ক সলিড প্লাস 2H+ অ্যাকুয়াস, জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস হাইড্রোজেন গ্যাস। ওকে, আচ্ছা, সো আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলের যত ধরনের হতে পারে, তোমার হতে পারে, যত ধরনের ভ্যারিয়েশন হতে পারে সেগুলো দেখলাম। ডাবল কম্পার্টমেন্ট তো আগেও দেখছি। আচ্ছা, সো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস একটু বই থেকে পড়তে হবে। যেমন একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ওয়াই সল্ট ব্রিজ ইজ ইউজড, আমরা কেন সল্ট ব্রিজ ইউজ করি, ওয়াই সল্ট ব্রিজ বা লবণ সেতু কেন ইউজ করা হয়, ওই ডাবল কম্পার্টমেন্টের যে সেলগুলো আছে সেখানে। সো এই সল্ট ব্রিজ ইউজ করার রিজন হচ্ছে যে এটা তোমার ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখার জন্য, ইলেকট্রিক্যালি নিউট্রাল কন্ডিশন রাখার জন্য সল্ট ব্রিজ ইউজ করা হয়। ওকে, সল্ট ব্রিজ থাকলে দুইটা কম্পার্টমেন্টে আয়নের ব্যালেন্স থাকে, বুঝতে পারছো? সো এটা একটু বই থেকে পড়বা।
যেটা ক্রিয়েটিভে বিতে আসে। আচ্ছা, এবার আমরা ওই ইলেকট্রোলাইটিক সেলের ব্যাপারে একটু বলি। আমরা এতক্ষণ ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে বলছি, এখন আসি তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। তো ইলেকট্রোলাইটিক সেলের ব্যাপারে আমরা খুব বেশি ডিটেলস আর দেখবো না, কারণ এটা অলরেডি দেখে আসছি প্রথম দিকেই, যে ইলেকট্রোলাইসিসে হচ্ছে তোমার এক বাইরে থেকে কারেন্ট দিয়ে একটা কম্পাউন্ডকে তার আয়নে কনভার্ট করা হয়। ওকে, সো এটা তোমার ইলেকট্রোকেমিক্যাল সেলের আমরা দুইটা এক্সাম্পল, এই দুইটা আগেও দেখছি, আরেকবার একটু দেখাচ্ছি। একটা হচ্ছে মেল্টেড সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইডের লিকুইড ভার্সন, আর আরেকটা হচ্ছে অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড। আর অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইডের একটা নাম হচ্ছে ব্রাইন। ওকে, সো দুই ধরনের প্রোডাক্ট ফর্ম করে। মেল্টেড NaCl এর আমরা যদি ইলেকট্রোলাইসিস করি তাহলে এখানে সোডিয়াম মেটাল আর ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। বাট আমরা যদি অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড ইউজ করি তখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। কেন? এটার রিজন আমরা আগেও দেখে আসছি, যে এখানে অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যানায়নের মধ্যে একটা অ্যানায়ন হচ্ছে বেশি প্রায়োরিটি পায় ইলেকট্রোলাইসিসে আগে তোমার ডিসচার্জ হওয়ার জন্য। সো আমরা এই দুইটাকে আরেকবার একটু দেখি। সো মেল্টেড NaClটা ফার্স্টে দেখি। এটার ইলেকট্রোলাইসিস, এটার এই প্রসেসটাকে বলা হয় ডাউন প্রসেস বা ডাউন পদ্ধতি। সো ডাউন প্রসেসে মেল্টেড NaCl এর ইলেকট্রোলাইসিস এরকম যে অ্যানোডে আমরা জানি ইলেকট্রোলাইসিসে অ্যানোডে অ্যানায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায়। সো অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন উইচ ইজ ক্লোরিন। আমাদের ওই সলিউশন হচ্ছে কি, NaCl এর লিকুইড ভার্সনে ক্লোরিন মাইনাস আয়ন আছে, তাই না? সো এই ক্লোরিন মাইনাস আয়নগুলো যাবে, এগুলো লিকুইড নট অ্যাকুয়াস। সো এগুলো গিয়ে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাস প্রডিউস করবে। আর ক্যাথোডে যেটা হবে সেটা হচ্ছে রিডাকশন। ক্যাথোডে হচ্ছে ক্যাটায়ন যায়, এখানে মেল্টেড সোডিয়াম ক্লোরাইডে Na প্লাস ক্যাটায়ন আছে, তারা এই দুইটা ইলেকট্রনকে রিসিভ করে দুইটা সোডিয়াম মেটাল ফর্ম করবে। ক্লিয়ার? সো এটাই হচ্ছে মেল্টেড সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস। ওকে, এখানে একটা তোমার সিকিউতে বি এর একটা কোশ্চেন আসে যে এই সোডিয়াম মেটাল is preserved inside কেরোসিন। সোডিয়াম মেটালকে কেরোসিনের ভিতরে প্রিজার্ভ করা হয়। কেন ওয়াটারে প্রিজার্ভ করা যায় না বা কেন এয়ারে প্রিজার্ভ করা যায় না সেটা একটু শর্টলি দেখি। যে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে তোমার এয়ারে রেখে দিই, ধরো আমরা যদি সোডিয়ামকে যদি এয়ারে রেখে দিই, সো সে ফার্স্টে যেটা করে যে সে এয়ারের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, এরকম হবে, সে অক্সিজেনের সাথে রিয়াক্ট করে 2Na2O প্রডিউস করে। আর পরে এই 2Na2O গুলো এয়ারের ভিতরে যে ওয়াটার ভেপার আছে সেগুলোর সাথে আবার রিয়াক্ট করে 4NaOH প্রডিউস করে। ক্লিয়ার? সো এর জন্য সোডিয়ামকে বাতাসে রাখা যায় না। এটা হচ্ছে একটা লজিক, যে সোডিয়ামকে বাতাসে রাখলে ওরকম সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট হয়ে যায়, আর ওয়াটারে রাখলে তো সেম। সোডিয়াম হচ্ছে খুবই হাইলি রিঅ্যাক্টিভ, তো তুমি যদি তাকে ওয়াটারে দাও, এটা ওয়াটারে অ্যাকচুয়ালি ডিরেক্টলি দেওয়া যায় না, এক্সপ্লোশন হয় ছোটোখাটো। সো তখন তুমি যদি এটাকে ওয়াটারে দাও তখন দেখা যাবে সে এখানে খুব এক্সপ্লোসিভলি 2 সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করবে। ওকে, সো ওয়াটারেও রাখা যাবে না অ্যান্ড তোমার ইসেও রাখা যাবে না, এই এয়ারেও রাখা যাবে না। সো এদেরকে খুব ইনার্ট একটা লিকুইডে রাখতে হয়। ইনার্ট লিকুইডটা হচ্ছে কেরোসিন। এটা হচ্ছে একটা ইনার্ট লিকুইড বা একদমই রিঅ্যাক্টিভ না, ওইটার ভিতরে সোডিয়ামকে পারফেক্টলি রাখা যায়। ওকে, আচ্ছা, এবার আসি যে ব্রাইনের ইলেকট্রোলাইসিস অফ ব্রাইন বা অ্যাকুয়াস
solution of sodium chloride. So brine মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, বাট ওই সলিউশনটা আবার স্যাচুরেটেড। সোডিয়াম ক্লোরাইডের স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশনকেই ব্রাইন বলে। ওকে, সো এইটা দেখি যে এটার ইলেকট্রোলাইসিসটা কীভাবে হয়। এটা আগে দেখাইছিলাম যে এখানে আমি যদি সোডিয়াম ক্লোরাইড নেই একটা জারে, অ্যাকুয়াস সলিউশন নেই, তাহলে ওইখানে সোডিয়াম প্লাস আয়ন থাকবে, ক্লোরিন মাইনাস আয়ন থাকবে, এইচ প্লাস আয়ন থাকবে, আর ওএইচ মাইনাস আয়ন থাকবে। ওকে, আচ্ছা, এখন এখানে আমি যদি ক্যাথোড আর অ্যানোড নেই, এটা সাপোজ এটা অ্যানোড, এটা ক্যাথোড। সো এখানে অ্যানোডে হচ্ছে অ্যানায়ন যাবে। সো কোন অ্যানায়নটা বেশি যাবে, ওএইচ মাইনাস যাবে নাকি ক্লোরিন মাইনাস যাবে? সো আমরা দেখছিলাম ওএইচ মাইনাসের ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি বেশি, বাট ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে অনেক হাই। সো এখানে ক্লোরিন মাইনাসটা আগে ডিসচার্জ হবে। সো ওইখানে অ্যানোডের রিয়াকশনটা হবে এরকম যে দুইটা ক্লোরিন মাইনাস তারা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাস প্রডিউস করতেছে। আর ক্যাথোডে কারা যাবে, ক্যাটায়নগুলো। এখন এখানে দুইটা ক্যাটায়নের মধ্যে কার ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি বেশি? এখন হ্যাঁ, এখানেও সোডিয়াম প্লাসের তোমার কনসেন্ট্রেশন অনেক হিউজ, বাট সোডিয়াম প্লাস থেকে এইচ প্লাস তোমার সিরিজে কি অনেক নিচে, মানে তার ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, মানে তার রিডাকশন পটেনশিয়াল অনেক বেশি। সো ওই রিডাকশন পটেনশিয়াল বেশি হওয়ার জন্য এই এইচ প্লাসটা ক্যাথোডে যাবে। সো ক্যাথোডে যাবে হচ্ছে এইচ প্লাস। সেখানে আমরা প্রোডাক্ট পাবো ক্লোরিন আর হাইড্রোজেন। এখন এই সলিউশনে কি থেকে গেল, Na প্লাস থেকে গেল, রাইট? আর সলিউশনে কি থেকে গেল, OH মাইনাস থেকে গেল। সো এই Na প্লাস আর এই OH মাইনাস মিলে কি প্রডিউস করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা এই প্রসেসটার কিছু সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে যে এই যে ক্যাথোডে, আমাদের এখানে ক্যাথোডে কি প্রডিউস হচ্ছে, হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে কি প্রডিউস হচ্ছে, ক্লোরিন গ্যাস। এই ক্লোরিন গ্যাসটা কিন্তু মানে এই ইসের গায়ে লেগে থাকে, ফার্স্ট অফ অল অ্যানোডের গায়ে থাকে, তাই না? দেন আস্তে আস্তে উপরে উঠে। সো এই ক্লোরিন গ্যাসটা আবার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তার সাথে রিয়াক্ট করে এরকম একটা প্রোডাক্ট ফর্ম করে, যেখান থেকে NaCl প্রডিউস হতে পারে, আবার এখান থেকে NaClO সোডিয়াম হাইপোক্লোরাইটও প্রডিউস হতে পারে। সো এখানে আমরা যদি এটাকে ব্যালেন্স করি, দেখো, ও হ্যাঁ, আর এখানে ওয়াটারও থাকবে। সো এখান থেকে যদি ব্যালেন্স করি, এটা ক্লোরিন আছে দুইটা, 2। সো এটার একটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রবলেম, যে এই প্রসেসে ক্লোরিন গ্যাসের সাথে আবার ওই সোডিয়াম হাইড্রোক্সাইডে রিয়াক্ট করে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইপোক্লোরাইট ফর্ম করে। এতে যেটা হয়, এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি ইউজ হয়ে যায়, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি অনেক বেশি ওয়েস্ট হয়। ওকে, এটা ইউজ হয়ে যায়, বাট আমাদের অনেক সময় দেখা গেল টার্গেট থাকবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডই আমার দরকার। ওকে, সো এই ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইসিস সেল যে কয় টাইপের হতে পারে আমরা এগুলো দেখলাম। তো তোমরা বাসায় একটা কোশ্চেনের অ্যান্সার নিজেরা একটু এটা খাতায় লিখবা। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইলেকট্রোলাইসিস সেল অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল সেল। ডিফারেন্স বিটুইন ইলেকট্রোলাইসিস সেল অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল সেল। এটা তোমরা বাসায়, তোমাদের জন্য টাস্ক থাকলো, এটা তুমি এই পর্যন্ত যা যা বুঝছো তাদের ডেফিনেশন, তাদের প্রসেস, ওভারঅল কয়েকটা ডিফারেন্স লিখবা। ডিফারেন্স বিটুইন ইলেকট্রোকেমিক্যাল অ্যান্ড ইলেকট্রোলাইসিস সেল। ওকে, এটা বাসায় নিজেরা করবা। আচ্ছা, সো এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি যে সেলগুলো আছে সেগুলো। সেকেন্ডারি সেল হচ্ছে যেগুলোকে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারি, মানে যেখানে আমরা
ইলেকট্রিক্যাল এনার্জি যেখানে স্টোর করে রাখতে পারি। ওকে, সো সেকেন্ডারি যে ব্যাটারিগুলো সেটা দেখব এখন, বা রিচার্জেবল ব্যাটারি দেখব। মানে যেগুলোকে আমরা আবার চাইলে রিচার্জ করতে পারি, যেগুলোতে আমি এনার্জি বাইরে থেকে দিয়ে স্টোর করে রাখতে পারি। সো রিচার্জেবল ব্যাটারির মধ্যে সবচেয়ে পপুলার বা যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। লিড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। এটার রিয়াকশনটা খুব বেশি আসে পরীক্ষায়। সো লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি অ্যাকচুয়ালি তোমার স্ট্রাকচার কীরকম এইগুলো আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি তেমন ডিসকাস করা হয় না, বাট এই লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি আমাদের মেনলি রিয়াকশনগুলো বেশি জরুরি। মানে এখানে আমরা শুধু এর রিয়াকশনগুলোই পড়ব। ওকে, সো এখানে রিয়াকশনটা এরকমভাবে হয় যে নর্মালি ও তো একটা ব্যাটারি, সো একটা ব্যাটারি হিসেবে ওর একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে। সো এখানে রিয়াকশনটা কীভাবে হয় আমি একটু বলি। যে এখানে আমার লেড থাকে, মানে সলিড লেড, এটার সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হয়। ওকে, লেড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর এখানে লেডের পাশাপাশি তোমার লেড অক্সাইডও থাকে, অ্যান্ড এরা মিলে লেড সালফেট আর ওয়াটার প্রডিউস করে। এটা হচ্ছে সবচেয়ে বেসিক রিয়াকশন। যে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি যখন তোমার ইউজ করা হয়, মানে আমি ওইটা থেকে যখন কারেন্ট এনার্জি বাইরে কোনো একটা জায়গায় ইউজ করব, সেটার রিয়াকশনটা হচ্ছে যে লেড প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস লেড অক্সাইড, এটা সমান হচ্ছে লেড সালফেট প্লাস ওয়াটার। সো এই রিয়াকশনটাকে আমরা একটু ব্যালেন্স করি, অ্যান্ড দেন অ্যানোড ক্যাথোড হিসেবে আমরা আলাদা করে লিখি। মানে আগে আমরা সেল রিয়াকশনটা দেখতেছি, দেন আমরা ওইটাকে দুইটা অ্যানোড আর ক্যাথোডের জন্য আলাদা করে লিখব। সো এখানে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 হবে, আর এখানে একটা 2, আর এখানে একটা 2। সো এই হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারির রিয়াকশন। আমাদের লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারির ভিতরে কীরকম বা কীভাবে কাজ করে এগুলো আমাদের জানতে হবে না। ওকে, আচ্ছা, সো এখন মানে এইটা হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারির ফার্স্ট ফেজ। মানে ফার্স্ট ফেজ হচ্ছে ডিউরিং ডিসচার্জিং, মানে আমি যখন ওইটাকে ইউজ করব। সো ডিসচার্জিংয়ের সময় এটা কীরকমভাবে কাজ করবে, এটা হচ্ছে নর্মালি একটা ব্যাটারি যেভাবে কাজ করে সেটা হচ্ছে ডিউরিং ডিসচার্জিং। সো ডিসচার্জিংয়ের সময় অ্যাকচুয়ালি আমরা অ্যানোডে কী দেখব, অক্সিডেশন দেখব। সো আমরা ফার্স্টে অ্যানোড রিয়াকশনটা দেখি। সো এখানে অ্যানোড রিয়াকশনটা হচ্ছে যে এই যে লিড আর এই যে সালফিউরিক অ্যাসিডের যে HSO4 মাইনাস আয়ন, এরা রিয়াক্ট করে লিড সালফেট আর হচ্ছে H প্লাস আয়ন প্রডিউস করে। আচ্ছা, এখানে কয়টা ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে দেখো। লিড এখানে অক্সিডেশন নাম্বার 0, এখানে হচ্ছে +2, সো এখানে -2 ইলেকট্রন। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের অ্যানোডের রিয়াকশনটা। আর ক্যাথোডের রিয়াকশনটা কেমন? ক্যাথোড হচ্ছে যে বাকি যা আছে তা, এটা এমনিতেও বোঝা যায়। দেখো কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে। এখানে লিডের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, আর এখানে লিডের অক্সিডেশন নাম্বার হচ্ছে কি +4। সো এইটা ইনক্রিজ হইতে পারবে আর এটা কি ডিক্রিজ হইতে পারবে। সো এইটা যাবে অবভিয়াসলি ক্যাথোডে ডিক্রিজ হওয়ার জন্য, আর এটা যাবে অবভিয়াসলি কি অ্যানোডে ইনক্রিজ হওয়ার জন্য। ওকে, একটু কমন সেন্স খাটালেই বোঝা যায় কোন, মানে যদি পরীক্ষার হলে বাই চান্স ভুলে যাও কোনটা অ্যানোডের আর কোনটা ক্যাথোডের। সো ক্যাথোডে হচ্ছে এই লিড অক্সাইডটা রিয়াক্ট ওইখানে গিয়ে রিডিউসড হবে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে লিড অক্সাইড, অ্যান্ড এই লিড অক্সাইড আবার কি করবে দেখো, এইখানে এই যে দুইটা ইলেকট্রনকে আমরা ছেড়ে দিছি সেই দুইটা ইলেকট্রনকে সে রিসিভ করবে, আর এখানে সালফিউরিক অ্যাসিড একটা রিডক্স মিডিয়াম হিসেবে কাজ করতেছে। তো সেইটার HSO4 মাইনাস আর হচ্ছে 3H+। কেন? কারণ এখানে আমরা টোটাল কয়টা নিচ্ছি, দুইটা সালফিউরিক অ্যাসিড, দ্যাট ইজ 2 to the 4টা তোমার আছে, সরি 4টা, ধরো 1 2
টোটাল হচ্ছে চারটা H প্লাস প্রডিউস হবে। সো এখানে একটা, এই যে 1, এই একটা 2, সরি A1 আর A1 তো ব্যালেন্সড, সো এখানে এই 3 আর 1 কি 4, ঠিক আছে, এখানে 3টা আর এখানে একটা, 4টা। সো এখানে 3H প্লাস অ্যান্ড দেন এখান থেকে প্রডিউস হবে, দেখো লিড এখান থেকে ইনক্রিজ হয়ে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ইনক্রিজ হয়ে কি হয়েছে +2, আর লিড অক্সাইড যার অক্সিডেশন স্টেট ছিল +4, সে যদি 2টা ইলেকট্রন রিসিভ করে তাহলে কি হয়ে যাবে, লিড 2+, মানে সেও আসলে এই অক্সিডেশন স্টেটটাতেই আসলো, সেও লিড সালফেট প্রডিউস করবে। আমি এটা আর একটু সহজভাবে বোঝাবো, একটু ওয়েট করো। এত +2H2, সো এটা সহজভাবে যদি বোঝাই তাহলে দেখো, এটা মানে আমি নিজে যেভাবে এটা অলওয়েজ মনে রাখি, যে সিম্পলি লিড হচ্ছে অ্যানোডে যাবে আর লিড অক্সাইড হচ্ছে ক্যাথোডে যাবে। ওকে, আচ্ছা, তো এগুলোকে মুছে দিই। সো এই লিডটা অ্যানোডে গিয়ে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, সে প্রডিউস করবে কি লিড 2+, আর এই লিড অক্সাইডের যে 2টা লিড অক্সাইড যেটা আছে সেখানে তো অক্সিডেশন স্টেট +4 আর এখানে হচ্ছে 0, তো এই +4 সে 2টা ইলেকট্রন রিসিভ করে কিসে আসবে, লিড 2+, মানে দুইজনের ডেস্টিনেশনটা সেম। আর এখান থেকে এই যে O2 যেগুলো, সেই O2গুলো কি এখানে ফ্রি অবস্থায় থাকবে। সো ওই আমরা যেমন রিডক্স রিয়াকশনে দেখতাম O2গুলো কি অক্সিজেন, তোমার ওয়াটার প্রডিউস করে। সো যেহেতু 2টা অক্সিজেন আছে, এখানে 2টা ওয়াটার প্রডিউস হবে। ওকে, সো এখানে আবার ব্যালেন্স করার জন্য 4টা H প্লাস, ক্লিয়ার? আচ্ছা, এবার এইগুলোকে আমরা যদি স্পেকটেটর আয়ন দিই, স্পেকটেটর আয়ন দিলে এখানে দিতে হবে একটা সালফেট, আবার এখানেও দিতে হবে একটা সালফেট। সো কয়টা সালফেট দিলাম, 2টা। সো 2টা সালফেটের জন্য এইখানে আমি একটা HSO4- দিলাম, যেহেতু এখানে একটা সালফেট দরকার এই পাশে। সো এটা আবার ব্যালেন্স করলাম এই পাশে H প্লাস, আর এইখানে আমার একটা সালফেট দরকার। সো আমি এখানে আরেকটা তোমার, যেহেতু আমার জাস্ট একটা সালফেট দরকার, আমি এক্সট্রা কোনো H প্লাস আর প্রডিউস করতে চাচ্ছি না। সো যেটা করবো, এখানে যে 4টা H প্লাস আছে সেখানে 3টা রাখলাম, আর একটা H নিয়ে আমি এখানে একটা HSO4- প্রডিউস করলাম। ক্লিয়ার? সো এখন এই দুটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কি পাবো, লিড প্লাস লিড অক্সাইড প্লাস এই পুরো জিনিসটা মিলে কি হবে দেখো। আচ্ছা, এই পুরোটা, এটা আর এটা, এইটুক মিলে কি প্রডিউস করবে, 2টা H2SO4, কারণ এই যে 3টা H প্লাস থেকে একটা H প্লাস চলে গেলে 2টা H প্লাস, আর 2টা H প্লাস থাকলে এরপর হচ্ছে বাকিটুক তোমার 2টা H প্লাস আর 2টা HSO4-, সো 2টা H2SO4, আর এই পাশে কি থাকবে, জাস্ট 2টা লিড সালফেট আর ওয়াটার। সো আমি সবসময় যেটা করি, আমার এই মেইন রিয়াকশনটা একদম টানা মুখস্থ থাকে, ওইখান থেকে আমি অ্যানোড আর ক্যাথোডের 2টা আলাদা আলাদা করে লিখে ফেলি। এখানে অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল, এখানে এই যে অ্যানোড যেটা আছে সেই অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে 0.3 ভোল্ট, আর এখানে এই যে ক্যাথোড যেটা আছে সেটা রিডাকশন পটেনশিয়াল, এটা হচ্ছে 1.7 ভোল্ট, বুঝছি? সো এই পুরো সেলটার ইএমএফ হচ্ছে 1.7 প্লাস 0.3 উইচ ইজ 2 ভোল্ট। সো একটা লিড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি যখন ডিসচার্জ হয় অ্যারাউন্ড 2 ভোল্টের মতো তোমার ইএমএফ সাপ্লাই দিতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিউরিং ডিসচার্জিং। এখন একটা খুব কমন সেন্সের কোশ্চেন, সেটা হচ্ছে যখন চার্জ করব, বাইরে থেকে চার্জ দিব, তখন কি হবে? পুরো ব্যাপারটা এখন উল্টা হবে না? মানে এখানে এটা একটা নর্মাল ব্যাটারির মতো কাজ করতেছে, নর্মাল ব্যাটারিতে যেরকম হয়, বাট যখন তুমি এটাকে চার্জ করবা, চার্জ করাটা কিসের সাথে সিমিলার? তুমি বাইরে থেকে কারেন্ট দিচ্ছ, সো চার্জ করাটা হচ্ছে বাইরে থেকে যে কারেন্টটা দিচ্ছ সেইটা ভিতরে পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হচ্ছে, এটা হচ্ছে কাইন্ড অফ কি ইলেকট্রোলাইসিস, তাই না? সো এখানে ডিসচার্জটা হচ্ছে তোমার নর্মাল ব্যাটারি যেভাবে কাজ করে সেটা, আর রিচার্জিং প্রসেসটা হচ্ছে একটা ইলেকট্রোলাইসিসের মতো। সো আমরা এবার দেখবো এটা রিচার্জিং রিয়াকশন, অ্যান্ড তখন রিয়াকশনটা কি হবে, সিম্পলি উল্টা। মানে এইখানে এই যে রিয়াকশনটা, এটাই জাস্ট আমি উল্টা করে লিখবো, দেখো
রিচার্জিংয়ের সময় যে রিয়াকশনটা হয় এটা হচ্ছে 2 লিড সালফেট প্লাস 2H2O লিড প্লাস লিড অক্সাইড প্লাস 2H2SO4। ঠিক উল্টা রিয়াকশন বুঝছি। আচ্ছা, সো এখন এটা কি অ্যাকচুয়ালি রিচার্জ করতেছো, মানে বাইরে থেকে কারেন্ট দিয়ে তুমি এখানে একটা এনার্জি সাপ্লাই দিয়ে তুমি এখানে কিছু এনার্জি স্টোর করতেছো। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিসের মতো। সো আমরা এখানে অ্যানোডে যে রিয়াকশনটা দেখব জাস্ট উল্টা। দেখো এইখানে ক্যাথোডে যে রিয়াকশনটা হইতো, এখানে ক্যাথোডে যে রিয়াকশনটা হইতো এবার সেইটা হবে কোথায়? অ্যানোডে। কারণ দেখো ক্যাথোডে এটা কি হচ্ছিল, ক্যাথোডে হচ্ছে তোমার যখন ডিসচার্জ হয় তখন সে ওইখানে ইলেকট্রন রিসিভ করে এবং সে রিডিউসড হয় অ্যান্ড দেন এটা প্রডিউস করে। বাট রিচার্জের সময় রিভার্স প্রসেসে এই ক্যাথোডটা হচ্ছে এখন একটা অ্যানোডের মতো কাজ করবে। আচ্ছা, যদি বেশি কনফিউজড হয়ে যাও আমি আরেকটু করে বলি। আচ্ছা, এখানে আগে একটু বলো তো অ্যানোডটা কি প্লাস নাকি মাইনাস? এই ডিসচার্জিংয়ের সময় বা ইউজ করার সময় অ্যানোডটা কি মাইনাস নাকি প্লাস? এটা আগে একটু বলো। একটু মনে করো যে ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোড কি মাইনাস থাকতো নাকি প্লাস? বলো। হ্যাঁ, অ্যানোড হচ্ছে মাইনাস। কারণ কি অ্যানোডে অক্সিডেশন হয়, সো ওইখানে ইলেকট্রন বারবার ছেড়ে দেওয়া হয়, সো ওইখানে ইলেকট্রন কি বেশি। ওকে, মানে ওইখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে মেটালগুলো কি নিচে নেমে আসে, সো এখানে কি এক্সেস ইলেকট্রন থেকে যায়। আর ক্যাথোড কি থাকে? প্লাস। বাট রিচার্জিংটা কি? ওই যে বললাম ইলেকট্রোলাইসিসের মতো। সো এখানে অ্যানোডে কি যাবে? অ্যানায়ন যাবে। সো এখানে অ্যানোড হচ্ছে কি প্লাস, কারণ অ্যানোডে অ্যানায়ন যেতে হবে। সো এখানে অ্যানোড হচ্ছে প্লাস অ্যান্ড এখানে ঠিক উল্টা রিয়াকশনটা হবে। এবার এখানে যে ক্যাথোডে যে রিয়াকশনটা হচ্ছিল সেইটার উল্টাটা হবে অ্যানোডে। এখানে এই যে লিড সালফেট, দেখো লিড সালফেট প্লাস 2H2O, লিড সালফেট প্লাস 2H2O অ্যান্ড এখানে আমরা এখানে আগে কি করতো? দুইটা ইলেকট্রন রিসিভ করতো, বাট এবার সেটা কি দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, কারণ অ্যানোডে অক্সিডেশন হয়। সো লিড সালফেট প্লাস 2H2O মাইনাস 2 ইলেকট্রন, এখান থেকে কি পাওয়া যাবে? লিড অক্সাইড প্লাস 3H প্লাস প্লাস HSO4 মাইনাস। দেখো আমি ঠিক উল্টা রিয়াকশনটা লিখছি, এই রিয়াকশনটার ঠিক উল্টাটা এখানে লিখছি। আর এখানে এইটার এই অক্সিডেশন পটেনশিয়ালটা কত হবে? অক্সিডেশন পটেনশিয়াল দরকার নেই এখানে, এটা বাদ দিই। সো এটা এরকম হলো। আর ক্যাথোডের রিয়াকশনটা কি হবে? এখন এটা যেহেতু ইলেকট্রোলাইসিসের মতো, সো এখানে ক্যাথোডটা হচ্ছে মাইনাস, আর এখানে ক্যাথোডের রিয়াকশন হবে ঠিক এইটার অ্যানোডের উল্টাটা। কারণ অ্যানোডের উল্টাটা হচ্ছে কি, অ্যানোডের যেহেতু অক্সিডেশন হচ্ছে, অ্যানোডের উল্টাটা হচ্ছে রিডাকশন, আর আমরা জানি ক্যাথোডেই রিডাকশন হয়। সো এই রিয়াকশনটা ঠিক উল্টাটা এখানে লিখব। উল্টাটা হচ্ছে লিড সালফেট প্লাস H প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে লিড প্লাস HSO4 মাইনাস। ওকে, এটা তুমি যদি মুখস্থ করতে যাও বেশ প্রবলেমে পড়বা। সো আমি বলবো মেইনলি এই রিয়াকশনটা মনে রাখো, এই একটা রিয়াকশন মনে রাখো। এখান থেকে তুমি ডিসচার্জিংয়ের জন্য অ্যানোড ক্যাথোডেরটা লিখতে পারবা, আর রিচার্জিংয়ের জন্য ঠিক উল্টাটা, যে 2 লিড সালফেট প্লাস 2H2O এটা। অ্যান্ড এখানে অ্যানোডে হচ্ছে অক্সিডেশন, মানে এই লিড সালফেটের অক্সিডেশন পার্টটা, সেটার জন্য আবার তোমার এই ডিসচার্জিংটা একটু হেল্প নিয়ে করলে ভালো, তুমি ইজিলি লিখতে পারবা। আবার এখানে ক্যাথোডে হচ্ছে রিডাকশন, আর এই রিডাকশনটা হচ্ছে আমার ডিসচার্জিংয়ের যে অক্সিডেশন সেইটার উল্টাটা, মানে এই রিয়াকশনটার উল্টাটা। অ্যান্ড দেন এই দুইটা অ্যাড করলে কি আসে? 2 লিড সালফেট, ধরো এখান থেকে আসবে 2 লিড সালফেট প্লাস 2H2O, এখানে এই H প্লাস আর এই পাশে 3H প্লাস একটা কেটে দিলে 2H প্লাস থাকবে। সো এই পাশে পাওয়া যাবে লিড প্লাস লিড অক্সাইড প্লাস 2H2SO4।
ওকে, সো এই হচ্ছে রিচার্জিং আর ডিসচার্জিং, জাস্ট রিভার্স প্রসেস। সো এটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা। ডিসচার্জিংয়ে হচ্ছে নর্মাল রিয়াকশনটা, আমরা এখানে ইলেকট্রন মানে এই রিয়াকশনটা থেকে অ্যানোড আর ক্যাথোডের রিয়াকশন লিখলাম, আর রিচার্জিং হচ্ছে ঠিক উল্টা রিয়াকশনটা, অ্যান্ড ওইখানে অ্যানোড ক্যাথোডের রিয়াকশনটা উল্টাই গেছে। ক্লিয়ার? কারো কি কিছু বলার আছে? ভাইয়া হচ্ছে ওই যে ইলেকট্রোকেমিক্যাল সেলের মতো বললেন না, ওটা কোনটা কথা? এটা মানে কোন জায়গাটা একটু বলো তো। একটু আগে যে হ্যাঁ যে একটু আগে যে বললেন যে ইলেকট্রোকেমিক্যাল সেলের মতো, ওটা মানে ওটা ও আচ্ছা, কোনটাকে বোঝাচ্ছে? এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলের মতো, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলের মতো, আর এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস সেলের মতো। ওকে, সো এই হচ্ছে আমাদের লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। সো এখানে অ্যাকচুয়ালি এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে, এই যে সালফিউরিক অ্যাসিডটা সেটাই হচ্ছে এই ব্যাটারিটা, মানে এই ব্যাটারিটার ক্ষেত্রে এই সালফিউরিক অ্যাসিডটা খুব স্ট্রং একটা রোল প্লে করে, কারণ এই সালফিউরিক অ্যাসিডটার জন্যই এই অক্সিডেশন আর রিডাকশনটা এতটা ইজিয়ার হয়। ওকে, আর এর জন্যই তুমি দেখবা যে তোমার বাসায় যখন আইপিএস এর ব্যাটারি অনেক সময় হয়ে যায়, দেখবা যে একটু পানি দিতে হয়। সো এটা দেওয়ার রিজন হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডটার কনসেন্ট্রেশনটা একটু ঠিক মতো রাখা। ওকে, আবার দেখবো অনেক সময় অ্যাসিড দিতে হয়, লোক ডেকে এনে ওই এক ধরনের অ্যাসিড দিতে হয়। সো এটা ওইগুলো হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের ডাইলিউট সলিউশন মিক্স করা আর কি। ওকে, সো এগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। এখানে আমরা যদি চার্জ করি সেটা হচ্ছে বাইরে থেকে কারেন্ট দেওয়া, আর যদি ডিসচার্জ করি মানে নর্মালি ইউজ করি সেটা হচ্ছে নর্মাল একটা ইলেকট্রোকেমিক্যাল সেল যেভাবে কাজ করে সেটা। এইটা ভালো মতো মনে রাখলে তুমি পরেরটা ইজিলি লিখতে পারবে, এটা জাস্ট উল্টা। আর এখানে এমসিকিউতে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে এই সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কতর মধ্যে থাকলে ভালো হয়। এটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডটার কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশনটা এখানে স্পেসিফিক গ্র্যাভিটি হিসেবে বলা হয়, আপেক্ষিক গুরুত্ব মানে সালফিউরিক অ্যাসিডের ডেনসিটি আর কি। সেটা 1.25 থেকে 1.26 মধ্যে হলে ভালো হয়। স্পেসিফিক গ্র্যাভিটি না বুঝলে এটাকে জাস্ট ডেনসিটি হিসেবে চিন্তা করো, যেটার ডেনসিটিটা 1.25 থেকে 1.26 গ্রাম পার সিসির মধ্যে হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। আমাদের এখন শুধু লিথিয়াম আয়ন ব্যাটারিটা বাকি, এটা আমরা নেক্সট দিন দেখব। হ্যাঁ, ওই যে আইপিএস এর ব্যাটারি এগুলো লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। তারপর হচ্ছে গাড়ির ভিতরে যে ব্যাটারি থাকে ওগুলো সবই হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। বুঝতে পারছো? মানে যেগুলোকে রিচার্জ করা যায়। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওয়াটার দিয়ে ওই কনসেন্ট্রেশনটা ঠিক রাখা হয়। আবার অনেক সময় কনসেন্ট্রেশন বেশি কমে গেলে একটু অ্যাসিড দেওয়া লাগে। বুঝতে পারছো? আচ্ছা, সো বাসায় এগুলো পড়বা। আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ করব। আমাদের এরপর জাস্ট লিথিয়াম আয়ন আর হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল বাকি। ওকে, কালকে হচ্ছে সকাল 8:30টায়। আল্লাহ হাফিজ।